আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইজি ম্যাথ বই থেকে একটি সৃজনশীল প্রশ্ন। আমরা দেখব যে আজকের ক্লাসে আমাদের আছে কি। আমাদের আজকের ক্লাসে আমরা ঢাকা বোর্ড 2025-এর পরিমিতির একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, তোমাদের পাঠ্য বইয়ের চ্যাপ্টার 16 বা 16 অধ্যায়ের কোশ্চেন। তো এই কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে একটা সামন্তরিকের সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে 40 সেন্টিমিটার এবং 30 সেন্টিমিটার, অর্থাৎ একটা সামন্তরিক যার দুইটা সন্নিহিত বাহু থাকবে, একটা 30 সেন্টিমিটার, একটা 40 সেন্টিমিটার, এবং এর ক্ষুদ্রতম কর্ণ বা যে স্মলেস্ট ডায়াগোনাল দেওয়া আছে 36 সেন্টিমিটার। তাহলে এই প্যারালোগ্রামের যে ডেটাটা আমরা পাইলাম, এখান থেকে আমরা প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। তো প্রথম কোশ্চেন, ক নাম্বার কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি এই কোশ্চেনটা আসলে এই উদ্দীপকের সাথে সম্পর্কিত একটা আলাদা কোশ্চেন। তো আমরা একটু পড়ে নিই যে একটি সুষম ষড়ভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সুষম ষড়ভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয়, অর্থাৎ এটা সুষম একটা কি দেওয়া আছে, হেক্সাগন, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আছে 5 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল কত? এটাকে আমরা দুইভাবে এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তো একটা আছে হচ্ছে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা, এটা তোমরা নিশ্চয়ই জানো। একটি সুষম বহুভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a = 5 সেন্টিমিটার, এই ডেটাটা আমাদের প্রশ্ন দেওয়া আছে। তা আমরা জানি সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে n(a²/4 cot on 80°/n)। এখানে n হচ্ছে সুষম বহুভুজের নাম্বার, অর্থাৎ কয়টা ভুজ আছে। আমাদের বলছে ষড়ভুজ, অর্থাৎ n এর ভ্যালু হচ্ছে 6। আর এইখানে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এ দেওয়া আছে আমাদের কোশ্চেনে 5 সেন্টিমিটার। তো তুমি যদি এখানে ভ্যালুগুলো অ্যাড করে দাও, তাহলে কিন্তু তোমার কোশ্চেনের প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ফর্মুলাটা অ্যাড করলাম, এখানে আমরা n এর এই হচ্ছে এর ভ্যালুটাকে এখানে বসাইলাম, আর সুষম ষড়ভুজ বলতে 6 বুঝি দিলাম বসিয়ে, আর এখানে n এর ভ্যালু তো 6। তাহলে এখানে 180-কে 6 দ্বারা ডিভাইড করলে কত হচ্ছে? কট কত হচ্ছে বলো তো? কট 30। তাহলে আর এখানে টোটালটা হিসাব করলে আমরা পাচ্ছি 65/2। তো 75/2। তো 75/2 আর কট 30° মান হচ্ছে √3। তো এটাকে হিসাব করলে আমরা পাচ্ছি কত বলো তো? 6.41952 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এখন কথা হচ্ছে যে এইটাকে যদি আমরা অন্যভাবে করতে চাইতাম, তাহলে কি করতাম? দেখো, শুধুমাত্র এটা ষড়ভুজের ক্ষেত্রে প্রযোজ্য হবে, আর অন্য কোনো ভুজ হলে সমদ্বিবাহু ত্রিভুজের ফর্মুলা হয়। ষড়ভুজে একটা সুষম ষড়ভুজ যখন আমরা, দেখো তোমাদের একটু দেখা, এখানে একটা সুষম ষড়ভুজ বলতে আমরা এরকম একটা ভুজকে বুঝি যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণের পরিমাণ সমান। তাহলে এই হচ্ছে একটা সুষম ষড়ভুজের স্ট্রাকচার। দেখো এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, মোট 6টা ত্রিভুজ আছে। সুষম ষড়ভুজে যে কটা ত্রিভুজ হয়, প্রত্যেকটা ত্রিভুজ একটা করে সমবাহু ত্রিভুজ তৈরি হয়। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি হয় বলতো? সমান। যদি আমি a, b আর o লিখি, তাহলে a ও b একটা সমবাহু ত্রিভুজ। এর বাহুর দৈর্ঘ্য a সমান যদি তুমি 5 সেন্টিমিটার নাও, তাহলে ক্ষেত্রফল হবে √3/4 × a², অর্থাৎ 5a²। তাহলে একটার ক্ষেত্রফল পাবা। এটাকে যদি তুমি 6 দ্বারা মাল্টিপ্লাই করো, তাহলে তুমি কিন্তু টোটাল ক্ষেত্রটার ক্ষেত্রফল পেয়ে যাবা। সেভাবেও তুমি চাইলে এই ক্ষেত্রফলটা বের করতে পারবে। এটা সুষম ষড়ভুজের ক্ষেত্রে প্রযোজ্য। সুষম যদি পঞ্চভুজ বা সপ্তভুজ বা অষ্টভুজ হয়, সেক্ষেত্রে আবার সমদ্বিবাহু ত্রিভুজের ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে। আর এই সূত্র তো থাকলো, এটা তুমি যে কোনোভাবে যে কোনো বহুভুজের ফর্মুলা এটা দিয়ে তুমি বের করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী কোশ্চেনটা আমরা একটু দেখে নিই। আমাদের পরবর্তী কোশ্চেনে কি বলা হচ্ছে, অর্থাৎ খ নাম্বার কোশ্চেনে দেখো বলা হয়েছে কি, সামন্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এই কোশ্চেনটা অনেক বেশি আসে, একটু বড়, কিন্তু আমি তোমাদেরকে সহজ করে বোঝাই দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো একটু দেখে নিই যে সামন্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য আমরা কিভাবে বের করতে পারি। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে, একটা সামন্তরিক আঁকতে হবে, অর্থাৎ একটা প্যারালোগ্রাম ড্রয়িং করব আমরা। করার পরে আমরা দেখব যে তথ্যের ভিত্তিতে একটা চিত্র আঁকা হয়েছে। আমি চিত্রটা আগে এঁকে রেখেছি, তুমি একটু দেখে নাও যে এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই যে চিত্র ABCD একটা সামন্তরিক। তো ABCD যদি একটা সামন্তরিক হয়, তাহলে এই সামন্তরিকের একটু খেয়াল করো, এই সন্নিহিত বাহু একটা দেওয়া আছে 40 আর একটা দেওয়া আছে 30। তাহলে এইটা 40 হলে নিচেরটাও কিন্তু 40ই হবে, আবার এটা 30 হলে এই পাশেরটাও কিন্তু 30ই হবে। তো আমরা বুঝে নিলাম যে এর প্রত্যেকটা উপাদান কি কি দেওয়া আছে, সেগুলো একটু দেখে নিলাম। আর একটা কর্ণ দেওয়া আছে, কত কর্ণের ভ্যালু আমরা একটু দেখে নেবো যে আমাদের ক্ষুদ্রতম কর্ণের ভ্যালু দেওয়া আছে। ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 36 সেন্টিমিটার। ওকে, তাহলে আমাদের চিত্রও কিন্তু ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য 36 সেন্টিমিটারই দেওয়া আছে। টোটাল এসিটা হলো ক্ষুদ্রতম কর্ণ। তাহলে একটু খেয়াল করি, ABCD এটা হচ্ছে আমাদের একটা সামন্তরিক, এসি হচ্ছে তার ক্ষুদ্রতম কর্ণ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলতো? এই যে AB সমান হচ্ছে A সমান হচ্ছে 30 সেন্টিমিটার, আর BC সমান ধরলাম B
সমান আবার এডি, এডি আর বিসি সমান, কারণ তোমরা জানো সমান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান হয়। তাহলে বিসির বিপরীতে আসে হচ্ছে এডি, তাহলে এডি সমান 40 সেন্টিমিটার বলা যাবে। আর ডি ওয়ান বলতে আমরা কর্ণ বুঝি, একটা ডায়াগোনাল বুঝি, যেটা হচ্ছে এসি ক্ষুদ্রতম কর্ণ। তাহলে এসি সমান কি করা যাবে 36 সেন্টিমিটার। ওকে, দেখো এবার আমরা কি করব, এ ও ডি থেকে বিসি এর উপর, দেখো এ একটা পয়েন্ট আর ডি একটা পয়েন্ট, এইখান থেকে বিসি এর উপর একটা আমরা লম্ব টানছি, যেটা নাম হচ্ছে এ, দেখো এ এফ, আর একটা লম্ব হচ্ছে ডিই। এই ডিই লম্বটা বিসি এর বর্ধিত অংশকে এই বিন্দু ছেদ করে। এখন যেহেতু এটা একটা সামান্তরিক, তুমি জানো সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, অর্থাৎ এর যে কোনো জায়গা থেকে তুমি যদি লম্ব টানো প্রত্যেকটি লম্বের দৈর্ঘ্য অর্থাৎ উচ্চতা হবে সমান। তার মানে এ এফ আর ডিই এরা কিন্তু সমান হবে, এবং আমি যতগুলো দেখো রেড মার্ক করছি সবাই কিন্তু পরস্পর কি হবে, সমান হবে। ওকে, তাহলে আমাদের এ এফ আর তোমার হচ্ছে যে কি বলতো এই ডিই এরা সমান, এবং এদের যে লম্বটা টানছে আমার টার্গেট হচ্ছে এই লম্বটা বের করা। লাল লম্ব টেনে দিলাম। এবার দেখো একটু ত্রিভুজটাকে খেয়াল করি আমরা, এই যে ত্রিভুজ এ বি সি, তাহলে এ বি সমান কত 30 সেন্টিমিটার, আর বিসি সমান কত, ওই যে উপরে 40 সেন্টিমিটার, এই বিসি সমান 40 সেন্টিমিটার হবে, আর এসি সমান হচ্ছে 36 সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজটাকে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, যে এ বি সি ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য তিন রকম, একটা 30, একটা 40, একটা 36। তার মানে হলো এই ত্রিভুজটা একটা বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো, যে ফর্মুলাটা কী ছিল বলো তো, যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে এস হচ্ছে অর্ধপরিসীমা, এ বি সি এরা হচ্ছে তিনটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এই যে বাহুর দৈর্ঘ্যগুলোকে যদি আমি এই অর্ধপরিসীমাটা বের করে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে মনে হয় আমি ত্রিভুজ এবিসির ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে চলো এবার দেখো, এই যে ত্রিভুজ এবিসির অর্ধপরিসীমা এস সমান এই যে তিনটা বাহুর দৈর্ঘ্যকে আমি জাস্ট কী করলাম বলো তো, আমি জাস্ট যোগ করে 2 দিয়ে ভাগ করে 53 পেলাম হচ্ছে এর অর্ধপরিসীমা। কার অর্ধপরিসীমা? ত্রিভুজ এবিসি এর। এবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে যে ফর্মুলাটা লিখছিলাম, তাহলে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বসিয়ে দিলাম। তারপরে কি করেছি বলতো, শুধু ভ্যালু অ্যাড করেছি, এক্স এর এস এর ভ্যালু বসাইলাম, এস এর ভ্যালু এ বি সি এর পর্যায়ক্রমে সব ভ্যালু বসিয়ে দিলাম। ভ্যালু বসিয়ে দিয়ে ক্যালকুলেটার তুমি ক্যালকুলেট করলেই এর একটা ক্ষেত্রফল পেয়ে যাবে, যেটা হচ্ছে 519.04। তুমি এটা হিসাব করে নিজে মিলিয়ে নিবা। ওকে, তাহলে এইটা আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা পেয়ে গিয়েছি। প্রথমে আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করেছি। ওকে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বলতে আমরা এই ক্ষেত্রফলটাকে বুঝি, দেখো এই যে এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এ বি সি এর ক্ষেত্রফলটা বের করেছি। ওকে, এবার ওই একই ত্রিভুজের ক্ষেত্রফল আবার আমরা একটা ভিন্ন প্রসেসে বের করার চেষ্টা করব। কি করব? একটা ভিন্ন প্রসেসে এই একই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করার চেষ্টা করব। চলো, আমরা জানি ত্রিভুজের বেসিক ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ত্রিভুজের বেসিক ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা যদি দেখি ত্রিভুজ এবিসি এর, দেখো এখানে হাফ ইন্টু ভূমিটা হচ্ছে বিসি, আর এফ তো লম্বটা আনছিলাম, ওই লম্বটা হচ্ছে উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা হচ্ছে ফর্মুলা। এখন দেখো এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা অলরেডি বের করে ফেলেছি, যেটা হচ্ছে 519.04 বর্গ সেন্টিমিটার। তাহলে যেহেতু এই ক্ষেত্রফল একই ত্রিভুজের ক্ষেত্রফল, একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার অনেকগুলো প্রসেস আছে। তুমি যতগুলো প্রসেসেই বের করো না কেন, বা যতগুলো প্রসেস মেনটেন করে একটা ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো, সব প্রসেসে তার ক্ষেত্রফলটা কিন্তু সেম হবে যদি পদ্ধতিটা সঠিক হয়। তো আমরা এখানে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে আমরা কি করেছি বলতো, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে বের করেছি, আর এখানে হচ্ছে বেসিক সূত্র হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে দুইটা ক্ষেত্রফল পরস্পর সমান হবে। তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এই ক্ষেত্রফলটা আগে বের করেছি, সেটা বসাই দিলাম, এখানে হাফটাকে বসাইলাম, বিসির ভ্যালু হচ্ছে 40 অ্যাড করে দিলাম, আর এইখানে এ এফ এর ভ্যালুটা আমরা জানি না, আমাদের অ্যাকচুয়ালি এফ এর ভ্যালুটা বের করতে হবে। তো এইখানে 40কে 2 দ্বারা ডিভাইড করলে কত হয়ে যাচ্ছে বলতো? 40কে 2 দ্বারা ডিভাইড করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 20। কত পাচ্ছি? 20। এই 20 তো এফ এর সাথে এখন মাল্টিপ্লাই বা গুণ আকারে আছে। যদি এটাকে আমি এই পাশে পাঠাই দিই, অর্থাৎ পক্ষান্তর করি, সাইড চেঞ্জ করি, তাহলে গুণ থেকে ভাগ হয়ে যায়। এবং দেখো এখানে 519.04কে যখন তুমি 20 দ্বারা ডিভাইড করবা, তখন পাবা 25.5952 সেন্টিমিটার। এইটা হচ্ছে এফ এর দৈর্ঘ্য বা উচ্চতা, যাই বলো। তাহলে এফ সমান আবার ডিই, কারণ বলছিলাম যে
তোমার একটা সামান্তরিকের অভ্যন্তরে যে কোনো লম্ব কিন্তু সমান হয়। তাহলে আমাদের যে চিত্রটা ছিল, চিত্রটা আরেকবার একটু দেখে নিব। এই দেখো চিত্র, এই যে চিত্রটা, এই যে এএফ আর ডিই, তাহলে এদের দৈর্ঘ্য পরস্পর কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তো দৈর্ঘ্য পরস্পর সমান হয়ে যাক, সেটা কত? সেটা আসছে হচ্ছে এই যে 25.592। তাহলে এবার দেখো একটু চিত্রের মধ্যে আমরা যদি আসি, দেখো এখন আমি উচ্চতা জানি, একটু খেয়াল করো। এই চিত্রটাকে আরেকবার একটু দেখে নাও। এই যে এইখানে খেয়াল করো, এই ত্রিভুজ এবিসি, এইটা হচ্ছে তোমার কত ছিল বলো তো? 40। এটা হচ্ছে 30, এই যে এসি। এখন আমরা হাইটটা বের করছি কত? 25 পয়েন্ট সামথিং, কত বের করলাম? 25 পয়েন্ট, 1 মিনিট একটু ওয়েট করো। আমরা বের করে নিয়েছি হচ্ছে 25.952, 25.952, 25.952। তো আমরা এখানে 25.952টা অ্যাড করে দিলাম, এই যে 952। এবার একটু খেয়াল করো, এইটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, ভালো করে খেয়াল করো। এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ সি ডি ই, এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা কি একটা সমকোণী ত্রিভুজ? তাহলে ত্রিভুজ সি ডি ই সমকোণী ত্রিভুজ হলে তুমি দেখো এটা হচ্ছে 30, এটা হচ্ছে 25, আর এটা কত? পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করে এই ভ্যালুটা বের করা যাবে। পিথাগোরাস সূত্রে অ্যাপ্লাই করলে কি হবে? সিই ইজ ইকুয়ালস টু সি এ স্কোয়ার, স্কোয়ারটাকে পাশে পাঠাও, রুট হয়ে যাক, সিডি স্কোয়ার প্লাস হচ্ছে সিডি স্কোয়ার, এটা অতিভুজ, তাহলে সিডি স্কোয়ার থেকে মাইনাস হবে হচ্ছে ডিই স্কোয়ার। এই যে ফর্মুলা, এই ফর্মুলায় শুধু তুমি ভ্যালু বসাই দিলেই কিন্তু সি এর মান পেয়ে যাবা, এবং সেটা আমরা এখানে বের করেছি, তোমাদেরকে দেখাই। এই যে আমরা এখানে এই মানটা বের করেছি পিথাগোরাসের ফর্মুলা দিয়ে, যেটা আসছে কত? 55.05 সেন্টিমিটার। এই যে এটা হচ্ছে কিসের ভ্যালু বের করছি? সিই এর ভ্যালু, এই যে সি এর ভ্যালু আসছে হচ্ছে 15.05, এবং সিইর সাথে আমরা যদি চিত্রটাকে একটু খেয়াল করি, যে সিই এখানে আমাদের চিত্র এখানেই দেখায় চিত্রটা, এই যে এখানে তো পুরো চিত্র না, এটা বিকল্প প্রসেসটা আমরা অ্যাপ্লাই করব না, আমরা এইটা হচ্ছে সঠিক প্রসেস, এটা অ্যাপ্লাই করব। তাহলে বিসির ভ্যালুটা আমরা জানি, এইটার ভ্যালু বের করছি 15.05, তাহলে দুইটাকে যদি অ্যাড করে দিই তাহলে 55.05 চলে আসে। তাহলে এইবার দেখো আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে কি? বের করতে হবে হচ্ছে এইটা, এই বিডি কর্ণের মানটা। একটু খেয়াল করে দেখো, এখন যদি আমি একটু তোমাকে ডিফারেন্ট কালার দিয়ে দেখাই, এই দেখো এই যে ট্রায়াঙ্গেল বিইডি, এই যে বিইডি যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এই বাহুটার ভ্যালু তুমি জানো। এখানে 15 বের করছিলাম, 15.05, এটা 40, তাহলে এখানে 15.05 যদি তুমি অ্যাড করে দাও, তাহলে এইটা আর এই ভ্যালুটা তুমি জানো। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তুমি লম্বের মান জানো আর ভূমির মান জানো, অতিভুজ শুধু পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করে দিলেই সে অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমরা একটু অ্যান্সারটা এই যে দেখে নিই। দেখো এই পিথাগোরাস সূত্রে অ্যাপ্লাই করলাম, বিডি স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার, এই স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে রুট করে দিলাম, আর ভ্যালুগুলো বসাই দিলাম, দিলে আমরা পাচ্ছি 60.861 সেন্টিমিটার। এখানে বর্গ সেন্টিমিটার একটু কারেকশন হবে, মানে বর্গ কথাটা আসবে না, শুধু সেন্টিমিটার হবে। কারণ কি? দৈর্ঘ্যের একক হচ্ছে, দৈর্ঘ্য শুধু একক হয়, বর্গ একক হয় না, বর্গ হয় ক্ষেত্রফলে। তাহলে অপর খণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 61 পয়েন্ট, এখানে আবার ঠিক আছে, ওকে, এত সেন্টিমিটার, ঠিক আছে, ওকে। তাহলে এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের সমাধান। আশা করি তোমরা একটা একটা সামান্তরিকের যে অপর কর্ণের দৈর্ঘ্য কীভাবে বের করতে সেটা তোমরা বুঝে গেছো। তবে এখানে একটা বিকল্প পদ্ধতি আছে, এটা আরও সহজ পদ্ধতি, কিন্তু এইটা তুমি অ্যাপ্লাই করবো না পরীক্ষার খাতায় পারতপক্ষে, কারণ এটাতে অনেক টিচারাই এই পদ্ধতিটা নাম্বার দেয় না। তবে তুমি তোমার কোশ্চেনটাকে ভেরিফাই করার জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। সূত্রটা হচ্ছে কি? এই যে আমার সূত্রটা দেখে নিই, এই যে d2 স্কোয়ার ইকুয়ালস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস d1 স্কোয়ার। এখানে এ আর বি হচ্ছে সন্নিহিত বাহু, আর ডি হচ্ছে অপর কর্ণ। তাহলে এখানে তুমি যদি শুধু কী করবা বলো তো? ভ্যালুগুলো বসাই দেবে, স্কোয়ারটাকে ওই পাশে পাঠায় রুট করে দিলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। এটা এমসিকিউ এর জন্য তুমি কাজে লাগাইতে পারবা, অথবা তোমার উত্তরটা হলো কিনা সেটাকে একটু ভেরিফাই করতে পারবা, ঠিক আছে। কিন্তু তুমি যদি এই ক্রিয়েটিভের মধ্যে এই অ্যান্সারটা করো, তাহলে কিন্তু নাম্বার পাওয়ার সম্ভাবনা একটু কম থাকে। ওকে, যেহেতু নাম্বার পাওয়ার সম্ভাবনা কম থাকে, আমরা ওই প্রসেসটা মেনটেন করবো না, আমরা হচ্ছে একদম ইন ডিটেলসে এই কোশ্চেনটা সমাধান করার চেষ্টা করব। তাহলে আশা করি তোমরা খ নাম্বার কোশ্চেনটা বুঝতে পেরেছো যে একটা সামান্তরিকের অপর কর্ণ কীভাবে বের করতে হয়। এখন আমরা দেখব আমাদের থার্ড কোশ্চেনে কি বলেছে, অর্থাৎ কোশ্চেন গতে একটি
রম্বসের পরিসীমা উদ্দীপকের সামান্তরিক পরিসীমার সমান এবং ক্ষুদ্রতম কর্ণ D1 হলে রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটা রম্বসের পরিসীমা উদ্দীপকের প্রদত্ত সামান্তরিক পরিসীমার সমান। ওকে ফাইন, তাহলে উদ্দীপকের সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু তো দেওয়াই আছে, তাহলে 40 আর 30 যোগ করে তারা 2 দ্বারা আমরা গুণ করবো, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটাই হচ্ছে আমাদের কি একটা পরিসীমা বের করার ফর্মুলা আমরা জানি, বা চারদিকের যে বাউন্ডারি থাকে সেটা যোগ করলেই হয়ে যায়, 2 দিকের দৈর্ঘ্য 2 দিকে প্রস্থ যোগ করলেই সেটা পরিসীমা হয়। সেই পরিসীমা হবে একটা রম্বসের পরিসীমার সমান। আর এখানে ক্ষুদ্রতম কর্ণ D1 রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় কর, ক্ষুদ্রতম কর্ণটা হচ্ছে D1, এই এটার সমান, তাহলে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় কর। আমরা জানি রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইন্টু D1 ইন্টু D2, অর্থাৎ কর্ণদ্বয়ের গুণফল তাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে এইবার আমরা এটা একটু করার চেষ্টা করি। এটা খুবই সিম্পল একটা কোশ্চেন। তো আমরা দেখো দেওয়া আছে কি সামান্তরিক সন্নিহিত বাহু, একটা হচ্ছে 40 একটা হচ্ছে 30, তাহলে পরিসীমা আমরা কিভাবে পাবো, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু 40 প্লাস 30 140, এইটা হচ্ছে আমাদের সামান্তরিকের পরিসীমা, সামান্তরিকের পরিসীমা। তো সামান্তরিকের পরিসীমাটা বের করলাম। এরপরে দেখো প্রশ্ন মতে সামান্তরিক পরিসীমার সমান রম্বসের পরিসীমা, তাহলে সামান্তরিক পরিসীমার সমান যদি রম্বসের পরিসীমা হয় তাহলে রম্বসের পরিসীমা 140। আমরা জানি রম্বসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান, যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে রম্বসের এক বাহুর দৈর্ঘ্য কী হবে, আমরা 4 দিয়ে ভাগ করলেই পেয়ে যাব, কারণ রম্বসের বাহু সংখ্যা 4টা, 140কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলেই আমরা পেয়ে যাব রম্বসের এক বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এবং ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য এটা দেওয়া আছে কোশ্চেনে। এবার একটা রম্বসকে ভালো করে খেয়াল করো, এই যে রম্বস ABCD একটা রম্বস আমরা এখানে ড্রয়িং করছি। তো এই রম্বসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা কত পেয়েছিলাম আমরা একটু দেখব। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পেয়েছিলাম হচ্ছে তোমার রম্বসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পেয়েছিলাম কত, 35, আর ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে 36। তাহলে এই জায়গাতে আমরা লিখবো হচ্ছে 35 করে। দেখো এটা হলো 35, প্রত্যেকটা 35, এটা 35, এটাও 35, এটাও 35। এখন আমরা জানি রম্বসের ক্ষুদ্রতম কর্ণ দেওয়া ছিল 36। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এসি কর্ণ আর বিডি কর্ণ যদি ও বিন্দুতে মিলিত হয় তাহলে এই ক্ষুদ্রতম কর্ণ 36 এই পাশে হয়ে যাবে 18 আর এই পাশে হয়ে যাবে 18, যদি আমরা এই হিসাবটা দেখাবো পরে। ওকে, এখন দেখো যদি এই কোণটা সমকোণ হয় বা যে কোনো ত্রিভুজের প্রত্যেকটা কোণ, কেন্দ্রের প্রত্যেকটা কোণ সমকোণ, তাহলে ত্রিভুজ AOB যদি নাও তাহলে AB কিন্তু অতিভুজ হয়ে যাবে। সমকোণের বিপরীত বাহুটা কি অতিভুজ। আর একটা বাহুর দৈর্ঘ্য তুমি জানো, আরেকটা বাহুর দৈর্ঘ্য পিথাগোরাস দিয়ে বের করলেই হয়ে যাবে। তো আমরা চলো পিথাগোরাস দিয়ে মানটা একটু বের করার চেষ্টা করি। তাহলে AOB সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে খেয়াল করে দেখো এওর মানটা বের করছি। এওর মানটা বের করছি কত, বের করছি 30.02 সেন্টিমিটার প্রায়। তাহলে এইটাকে আমরা বলতে পারি যে 30 অ্যাপ্রক্সিমেট ইকুয়াল, অর্থাৎ এই যে প্রায় সমান, অ্যাপ্রক্সিমেট ইকুয়াল 30 সেন্টিমিটার। মানে 0 আমরা হিসাবে সুবিধার্থে এই দশমিকের পরে যেহেতু 0 সেটা বাদ দিয়ে দিলাম। তাহলে এবার দেখো, তাহলে আমরা হচ্ছে এক পেলাম কি OA যদি 30 সেন্টিমিটার হয় তাহলে OA হচ্ছে বৃহত্তম কর্ণের অর্ধেক। দেখো খেয়াল করে দেখো, এই OA হচ্ছে কি বৃহত্তম কর্ণের অর্ধেক, তাহলে বাকি অর্ধেকটা দরকার, বাকি অর্ধেকটাও 30 হবে। তাহলে আমরা 30 + 30 অথবা 30 × 2 লিখতে পারবো। তাহলে D2 বা এই যে লার্জেস্ট যে ডায়াগোনাল সেটা পেলাম হচ্ছে 30 সেন্টিমিটার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে রম্বসটির ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু D1 × D2, এখানে দুইটা ডায়াগোনালকে আমরা মাল্টিপ্লাই করব, তাকে হচ্ছে আমরা হাফ দ্বারা ইন্টু করবো বা 2 দ্বারা ডিভাইড করব। ওকে, তাহলে আমরা এখানে এই দুইটার ভ্যালু অ্যাড করে দিলাম, সাথে হচ্ছে হাফকে ইন্টু মানে গুণ করে দিলাম। এরপরে দেখলাম যে এই দুটো গুণ করে 2 দিয়ে ভাগ করলে আমরা যে রেজাল্টটা পেলাম এটাই হচ্ছে এই রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল নির্ণয়টা বেশ ইজি ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা সংক্ষেপে ছোট্ট করে একটু রিভিউ দিয়ে দিই যে একটা রম্বস যার পরিসীমাটা হচ্ছে সামান্তরিকের পরিসীমার সমান ছিল, সামান্তরিকের পরিসীমার সমান ছিল। তো এই সামান্তরিকের পরিসীমাটা বের করলাম, সেটাই হচ্ছে আমার রম্বসের পরিসীমা। রম্বসের এক বাহুর দৈর্ঘ্য বের করলাম, ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য দেওয়া ছিল, একটা ক্ষুদ্রতম কর্ণকে আমরা 2 ভাগ করে দেখো রম্বসের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানেও সেটা লেখা আছে, দেখো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কর্ণদ্বয় যদি ও বিন্দু ছেদ করে তাহলে আমরা লিখতে পারি AB = BC = CD = AD, এর বাহুর দৈর্ঘ্য, আর BD = 36, তাহলে BO আর DO সমান হচ্ছে 18। তাহলে আমাদের বের করতে হবে AO। ত্রিভুজ AOB এটা সমকোণী ত্রিভুজ, তাই পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা এওর মান বের করেছি। এওর মান যদি 30 হয় তাহলে এটা হলো অর্ধকর্ণ, তাহলে পূর্ণ কর্ণ AC হচ্ছে
30 ইন্টু 2 বাট 30 প্লাস 30 60 সেন্টিমিটার। এবার দুইটা কর্নার ভ্যালু যেহেতু জানা, একটা কোশ্চেনেই দেওয়া ছিল, একটা বের করেছি, তাহলে হাফ ইন্টু D1 ইন্টু D2 ভ্যালুগুলো বসায় দাও, বসায় দিয়েই তুমি কিন্তু পেয়ে যাবা হচ্ছে একটা রম্বসের ক্ষেত্রফল। আমরা রম্বসের ক্ষেত্রফল বের করেছি এবং এটা কিন্তু তোমার ঢাকা বোর্ড 2025-এর একটি প্রশ্ন। ঢাকা বোর্ড 2025-এ দুইটা প্রশ্ন এসেছিল পরিমিতি থেকে, তো একটা প্রশ্নের সমাধান করলাম, পরবর্তী পর্বে আমরা অন্য প্রশ্নটি সমাধান করব। তাহলে আপাতত এই ক্লাসটি এখানেই শেষ করছি, দেখা হবে আবারও। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।